বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজ আমরা দ্বাদশ শ্রেণীর আন্তর্জাতিক সাহিত্য, এই আন্তর্জাতিক সাহিত্যের মধ্যে যে কবিতাটি রয়েছে, অর্থাৎ পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, বেটল্ট বেক্ট রচিত, তার এই কবিতাটি সম্পর্কে আমরা আজ বিস্তৃতভাবে দেখে নেব। প্রাসঙ্গিকভাবে পরীক্ষায় যে সকল প্রশ্ন হতে পারে বলে মনে হয়, যেগুলো গুরুত্ব বহন করে যথেষ্ট, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমে আমরা কবি বেটল্ট বেক্ট, সাহিত্যিক বেটল্ট বেক্ট, নাট্যকার বেটল্ট বেক্ট সম্পর্কে কয়েকটি কথা একটু জেনে নিই। সাহিত্যিক বেটল্ট বেক্ট, যার জন্ম হয়েছিল 1898 খ্রিস্টাব্দের 10ই ফেব্রুয়ারি, মৃত্যু হয় 1956 খ্রিস্টাব্দের 14ই জুন। জার্মানির আউসবুর্গ নামক শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। জার্মান সাহিত্যের একজন দিকপাল ব্যক্তিত্ব। যদিও সাহিত্যে তার আসা নাট্যকার হিসেবে, তবে পরবর্তী সময়ে তিনি খ্যাতি লাভ করেন কবি হিসেবেও। তিনি সেখানে মিউনিক শহরের সামরিক হাসপাতালে ডাক্তারি পড়ার জন্য কিছুদিন নিযুক্ত ছিলেন। তবে সাহিত্য রচনা, সাহিত্যে অনুরক্ত হওয়া, তা সাহিত্য সৃষ্টিকারকে সেখান থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। ঘটনাক্রমে তিনি পরবর্তী সময়ে পেশাদারী থিয়েটারের জীবনে প্রাণবন্ত হয়ে ওঠেন এবং জাপানের কাবুকি থিয়েটার, সেই পর্যন্ত তিনি ছুটেছেন সেখান থেকে। আমাদের পাঠটি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এই কবিতাটি মূল রচনা হলো কোয়েশ্চেন্স ফ্রম এ ওয়ার্কার হু রিডস, অর্থাৎ সেই ব্যক্তি, সেই কর্মজীবী, সেই শ্রমজীবী যে সবে মাত্র পড়তে শিখেছে, সে তো প্রশ্ন করতে পারে, তার মনে অনেক প্রশ্নের জন্ম হতে পারে। কবিতার বিস্তারিত ভাবনা যখন আসব, তখন এই ভাবনাটি সম্পর্কে আমরা দেখব বিস্তৃতভাবে। পুঁজিবাদের বিরুদ্ধে তীব্রতা কবিকে ব্যথিত করত বারে বারে, অর্থাৎ সারা বিশ্বব্যাপী পুঁজিবাদের যে তীব্রতা, অর্থে স্বাচ্ছন্দ্য অসংখ্য মানুষ, সেই মানুষেরা দরিদ্র বঞ্চিত মানুষদের কেমন করে বঞ্চিত করে চলেছে, তা দীর্ঘকাল ধরে একই রকম ভাবে চলে আসছে, আজও সমানভাবে চলছে, যা কবিকে দারুণভাবে ব্যথিত করত। তারই বহিঃপ্রকাশ হলো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি। মানবতার পূজারী কবি, তাই তার কাব্যে মানবতার কথা এসেছে, মানুষকে গুরুত্ব দেওয়ার কথা এসেছে, মানুষের পাশে দাঁড়ানোর কথা এসেছে। সাধারণ, অতি সাধারণ মানুষ, যারা সমাজের সিঁড়ি, যারা সমাজের কুলিমজুর, যারা সমাজের ভিত্তি প্রস্তরকে স্থাপন করে, তাদের একজন হয়ে কবি এখানে প্রশ্ন রেখেছেন। কবি সুকান্তের কথা মনে পড়ছে, কবি নজরুল ইসলামের কথা মনে পড়ছে। কবি সুকান্ত তার সিঁড়ি কবিতায় ঠিক একই প্রশ্ন রেখে গেছিলেন, বলেছিলেন, আমরা সিঁড়ি, তোমরা প্রতিদিন আমাদের মারিয়ে অনেক উঁচুতে উঠে যাও, তারপর ফিরেও তাকাও না আমাদের দিকে। তোমাদের পদধূলি ধন্য আমাদের মুখ, পদাঘাতে ক্ষত বিক্ষত হয় প্রতিদিন। এই যে দুঃখ, বেদনার্থ মানুষের তীব্র যন্ত্রণা মনের, তার বহিঃপ্রকাশ ঘটেছে কবি সুকান্তের সিঁড়ি কবিতার মধ্য দিয়ে। সিঁড়ি হলো সেই ভাবনা, সিঁড়ি হলো সেই অবস্থান, যার উপরে ভিত করেই সমাজ ব্যবস্থা একটু একটু করে এগিয়ে চলে। নজরুল ইসলাম তার কুলিমজুর কবিতাতেও ঠিক একইভাবে কুলিমজুর শ্রেণীর মানুষদের কথা বলেছেন, যাদের বারবার আমরা অবমাননা, লাঞ্ছনার অতল গভীরে ফেলে দেওয়ার প্রচেষ্টা করেছি সমাজ ব্যবস্থার পুঁজিবাদের। এই মনোভাবকে কবি বেটল্ট বেক্ট তার সাহিত্যের মধ্যে প্রতিফলিত করেছেন। কবিতাটিতে কবি প্রাচুর্যের স্বার্থপরতার কথাই প্রকাশ করেছেন। একদিকে প্রাচুর্য এবং স্বার্থপরতা, যেদিকে প্রাচুর্য আছে সেখানে স্বার্থপরতার অন্ধকার লক্ষ্য করা যায়, এই কবিতার মধ্যে সে কথাই আছে। আর সেই স্বার্থপরতার বাইরে দাঁড়িয়ে সর্বহারা মানুষের দল যখন প্রশ্ন করে, তখন তার উত্তর কোথা থেকে আসে? সত্যিই কি উত্তর পাওয়া যায়? না, উত্তর পাওয়া যায় না। কবিতাটির অনুবাদক হলেন আমাদের প্রাণের বর্তমান সময়ের একজন শ্রেষ্ঠ কবি, কবি শঙ্খ ঘোষ। আজকের সময়ের অসাধারণ সাহিত্যিক, একজন খ্যাতনামা সাহিত্যিক আজকের সময়ের।
অনুবাদ গ্রন্থ হলো বহুল দেবতা বহুস্বর। এই অনুবাদ গ্রন্থ থেকে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই কবিতাটি নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যেটা পড়তে চলেছি এটা হলো অনুবাদ সাহিত্য একটি, কেমন? অর্থাৎ বেটল বেট রচিত কোয়েশ্চেন্স ফ্রম এ ওয়ার্কার হু রিডস, এই কবিতাটির অনুবাদ গ্রন্থ কবি শঙ্খ ঘোষের পড়তে জানে এমন একটি মজুরের প্রশ্ন কবিতাটি আজকে আমাদের পাঠ্যে রয়েছে, যা হলো আন্তর্জাতিক সাহিত্য। এবার আমরা কবিতায় চলে আসি। কবিতায় আমরা দেখতে পাচ্ছি প্রথমেই কবি প্রশ্ন রেখেছেন, কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস? বইয়ে লেখা রাজার নাম। রাজা কি পাথর ঘাড়ে করে আনতো? কখনোই আনতো না, কোনো যুগেই আনেনি। তাহলে 7 দরজাওয়ালা থিপস এই নগর যে প্রতিষ্ঠা করেছিল, যারা প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছিল, সেই 7 দরজাওয়ালা থিপস, গ্রীসে অবস্থিত, যার বর্তমান নাম হলো থিভাই, সেই থিবস নগরী, সেই থিবস নগরী তৈরি করলো যারা, তাদের কথা তো বইয়েতে লেখা নেই যে থিবস নগরী বিশালত্ব আর প্রাচুর্যের সন্ধান দেয়, অতুলনীয় প্রাচুর্য আর বিশালত্বের কথা বলে, শ্রেষ্ঠত্বের কথা বলে, যদিও বর্তমানে অবলুপ্ত। কিন্তু তার কথা বলতে গেলে তাকে প্রতিষ্ঠা করা রাজার নাম আসে, কই অতি সাধারণ মানুষের কথা আসে না তো? যারা একটু একটু করে তিলে তিলে নিজেদের রক্ত, ঘাম আর অশ্রু ঝরিয়ে গড়ে তুলেছিল, তাদের কথা কেন আসে না? যদি কেউ প্রশ্ন করে, পড়তে জানে এমন এক মজুর যদি প্রশ্ন করে বসে, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কে উত্তর দেবে তার উত্তর নেই কোথাও। আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুললো এতবার? ব্যাবিলনের কথা আমরা সবাই জানি। ইতিহাস অনুসারে ব্যাবিলন হলো সেই শহর, সেই নগর, যে নগরটি ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত এবং গ্রীসের খুব কাছাকাছি। হামুরাবি ছিলেন এখানকার সম্রাট, খ্রিস্টপূর্ব 1792-1750 অব্দি। এই ব্যাবিলনের কথা, যে ব্যাবিলন অত্যন্ত প্রাচুর্যে দীক্ষিত, অত্যন্ত প্রাচুর্যে মহিয়ান ছিল, এতবার ধ্বংস হলো, এতবার তাকে গড়ে তুললো সবাই। কে গড়ে তুলেছিল? রাজা। রাজা তো অবশ্যই তার কৃতিত্বে প্রাপ্ত হয়, কারণ সে তো সকলকে পরিচালিত করে। কিন্তু ইতিহাসের পাতায় ওই দরিদ্র দুঃখী মানুষদের নাম তো একবারও আমরা দেখি না। কবি দুঃখ প্রকাশ করে বলেছেন, কেন দেখি না? তারা যদি প্রশ্ন করে কোনোদিন, তার উত্তরে কি আমরা জানাবো? আমরা কি বলতে পারি তাদের? সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল, তারা কোথায় থাকতো? কোন বাসায় থাকতো? সোনা ঝকঝকে লিমা। লিমা কি? দক্ষিণ আমেরিকার অন্তর্গত পেরুর রাজধানী, যা ছিল একদা সোনার প্রাচুর্যের ন্যায় উজ্জ্বল। লক্ষণীয়, 1746 খ্রিস্টাব্দে ভূমিকম্পে এই শহরটি ধ্বংস হয়েছিল, পরে যদিও পুনর্নির্মাণ হয়। কিন্তু এই লিমা শহরের প্রাচুর্যের কথা সারা পৃথিবী জানে। কে বানিয়েছিল তাকে? কিংবা আমরা যদি বলি চীনের প্রাচীর, চীনের প্রাচীরের কথা আমরা সবাই জানি। সেই বিখ্যাত ব্যক্তিত্ব, চৌবংশের শ্রেষ্ঠ রাজা শি হুয়াংতিং, তিনি প্রতিষ্ঠা করেছিলেন। 1500 মাইল লম্বা ছিল এই চীনের প্রাচীর, 24 ফুট উচ্চতা বিশিষ্ট। 6 জন অশ্বারোহী একসঙ্গে তার উপর থেকে দৌড়তে পারত। সেই বিশাল চীনের প্রাচীর, তার কথা বলতে গেলে শি হুয়াংতির কথা আসে। যে মানুষেরা মৃত দেহ হয়ে চীনের প্রাচীরের নিচে আজ দিন গুনছে, তাদের কথা তো আসে না। সেই রাজমিস্ত্রিরা যারা প্রাচীর তৈরি করতে গিয়ে বারে বারে মৃত্যুর মুখে পড়েছে, প্রতিকূল পরিস্থিতিতে, প্রতিকূল প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে, তখন তাদের সেই চীনের প্রাচীরের তলদেশে, প্রাচীরের মধ্যেই কবরস্থ করা হয়েছিল। তাদের কথা তো কেউ বলে না, বলে শি হুয়াংতির কথা। জয়তরণের ঠাসা মোহনীয় রোম, আমরা সবাই জানি রোম নগরীর কথা, যে রোম নগরী সারা পৃথিবীতে নিজের প্রাচুর্যের কথা ঘোষণা করে। খ্রিস্টপূর্ব 8ম শতকে রোম নগরের পত্তন হয়েছিল। প্রাচীন উপাখ্যান অনুসারে যুদ্ধের দেবতা মার্সের পুত্র রোমুলাস এর তার নাম অনুসারে এই নগরীর নাম হয়েছিল। টাইবার নদীর তীরে গড়ে ওঠা ইতালির রাজধানী, তার কথা বলা হয়। কে বানিয়েছিল তাকে? কাদের জয় করলো সিজার? সিজার গিয়ে রোম তো জয় করলো, কাদের জয় করেছিল তাদের কথা তো বলা নেই। এত যে শুনি
পড়তে জানে এমন এক মজুরের মনের মধ্যে এই প্রশ্ন কি আসে না? বাইজান্টিয়াম সভ্যতার কথা আমরা সবাই জানি। রোম সাম্রাজ্যের পশ্চিমাংশে অবস্থিত রোমের রাজধানী ছিল তৎকালীন সময়। পূর্বাংশের রাজধানী বাইজান্টিয়াম। রোম ছিল পশ্চিমাংশের রাজধানী, পূর্বাংশের রাজধানী ছিল বাইজান্টিয়াম, যার নাম ছিল, তার বর্তমান নাম কনস্ট্যান্টিনোপল। পূর্ব রোম সাম্রাজ্য হলো বাইজান্টিয়াম সাম্রাজ্য। এর শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্যের বহর তা সারা পৃথিবী খ্যাত ছিল। সেখানে কি সবাই প্রাসাদে থাকতো? দরিদ্র দুঃখী ছিল না? মজুর ছিল না? ছিল। কিন্তু তাদের কথা ইতিহাসে লেখা নেই। কেন লেখা নেই প্রশ্ন হতে পারে মনে। এমনকি উপকথা আটলান্টিস, আটলান্টিসের কথা আমরা সবাই জানি। সমুদ্র তাকে গ্রাস করেছিল, ভয়ঙ্কর ভূমিকম্পের দ্বারা সে গ্রাসিত হয়েছিল। সে আটলান্টিস, অর্থাৎ যে আটলান্টিস অবস্থিত জিব্রাল্টারের পশ্চিম দিকে ভূমধ্য আটলান্টিক মহাসাগরের তীরবর্তী অঞ্চলে, সে আটলান্টিস যখন ডুবতে শুরু করেছিল তখন কৃতদাসেরা কি একটু চিৎকার করে ওঠেনি? তাদের কথা ইতিহাসে লেখা নেই। আসলে লেখা নেই কেন? লেখা থাকে না। প্রাচুর্যের কথা বলতে গিয়ে, ধনীতন্ত্রের কথা বলতে গিয়ে, ক্ষমতা পরায়ণতার কথা বলতে গিয়ে আমরা ভুলে যাই বিন্দু বিন্দুতেই সিন্ধুর সৃষ্টি হয়। তাই বিন্দুদের কথা আমরা কখনো ইতিহাসের পাতায় লিখে রাখিনি, আমরা ভুলে গেছি তাদের কথা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে কবিতার দুটো লাইন মনে পড়ছে। ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে। ওরা কাজ করে চলে, ওদের মনে প্রশ্ন জাগে না। কবির মনে প্রশ্ন জেগেছে ওদের হয়ে। কবিতায় বলতে চেয়েছেন ওদের মনের ব্যথার কথা, বেদনার্ত রূপের কথা। অত্যন্ত তথ্যপূর্ণ কবিতাটি। 7 দরজাওয়ালা থিবস, কিংবা ব্যাবিলন, কিংবা চীনের প্রাচীর, কিংবা রোম, কিংবা বাইজেন্টিয়াম, কিংবা আটলান্টিস, এই সমস্ত কিছুর ডিটেল আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এই তথ্যগুলো মনে রাখতে হবে। ছোট প্রশ্ন হতে পারে এখান থেকে। পরের অংশে আসছি। এখান থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আসলে প্রশ্নটা কাদের এবং কি বা প্রশ্ন। দ্বিতীয় অংশে কি দেখতে পাচ্ছি আমরা? দ্বিতীয় অংশে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। আলেকজান্ডার কি করেছিল? ভারত জয় করেছিল। আলেকজান্ডার কে ছিলেন জানি আমরা। আলেকজান্ডার আসলে কে ছিলেন? গ্রিসের উত্তরে ম্যাসিডোনিয়ার রাজা দ্বিতীয় ফিলিপের পুত্র। 20 বছর বয়স যখন তার, তখন তার বাবা মারা যান। মাত্র এই 20 বছর বয়সে তিনি রাজা হয়েছিলেন। যদিও তিনি বেশি দিন বাঁচেননি, 33 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। কিন্তু এই অল্প সময়ের মধ্যে সারা পৃথিবীকে পদানত করবার স্বপ্ন দেখতেন তিনি। সে আলেকজান্ডার এসেছিল। কিন্তু আলেকজান্ডার একাই কি যুদ্ধ করত নাকি? তার সঙ্গে কি আর কেউ ছিল না? একজন সৈন্যও ছিল না। কবি কি বলতে চাইছেন? গলদের নিপাত করেছিলেন সিজার। সিজারের কথা আমরা সবাই জানি। গল কারা? উত্তর ইতালি যুদ্ধপ্রিয় একটা উপজাতি। এই উত্তর ইতালি যুদ্ধপ্রিয় উপজাতিরা কি করত? রোম দখল করত, লুটপাট করে নিয়ে চলে যেত, ধ্বংস করত, আগুন জ্বালিয়ে দিত। এই গল নামক জাতিদের, এই উপজাতিদের দমন করেছিল কিন্তু সিজার। সিজার কে ছিলেন? আগে বলেছি, সিজার সেই ব্যক্তিত্ব, অত্যন্ত সেনা রণনিপুণ, সুবক্তা, বিচক্ষণ। তিনি গলদের নিপাত করে বুঝিয়ে দিয়েছিলেন তার বিচক্ষণতা। কিন্তু কথা হলো, সেই সিজার কি একাই করেছিলেন? একজন তো রাধুনিও ছিল। তার কথা তো ইতিহাসের পাতায় লেখা হয়নি। কবি ব্যথিত চিত্তে প্রশ্ন রেখেছেন। বিরাট আর্মাডা যখন ডুবল, স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল। আর্মাডার কথা আমরা জানি। আর্মাডা কি? আর্মাডা হলো একটি নৌবহর। কোথাকার নৌবহর? স্পেনের নৌবহর। এবার এই স্পেনের নৌবহর যখন ডুবতে শুরু করেছিল, তখন কি কেবলমাত্র স্পেনের ফিলিপ অর্থাৎ স্পেনের রাজা তিনিই কেঁদেছিলেন? আর কেউ কি কাঁদেননি? আর কেউ কি দুঃখ প্রকাশ করেননি? ইংল্যান্ডের সঙ্গে স্পেনের যে যুদ্ধ চলেছিল, সেই যুদ্ধের সময় নৌবহর যখন ডুবল, একজন সেনাও কি মৃত্যুবরণ করেনি, দুঃখ প্রকাশ করেনি? করেছিল। ইতিহাসে সে কথা লেখা নেই। 7 বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। সুদীর্ঘ সময় ধরে দ্বিতীয় ফ্রেডারিক 7 বছর কালীন সময় ধরে যুদ্ধ চালিয়ে তারপর যুদ্ধ জিতলেন। কিন্তু তিনি একাই কি যুদ্ধ জয় করেছিলেন? তাকে সাহায্য করবার জন্য আর কেউ কি ছিল না?
সেখানে কি তিনি একলাই ছিলেন নাকি? ইতিহাসের পাতায় সে কথা বলা নেই। ইতিহাসের পাতায় অনেক কিছু থাকে না, পাতায় পাতায় জয় থাকে, আর জয়োৎসবের ভোজ বানাতো কারা তাদের নাম লেখা থাকে না। জয়তরণ নির্মাণ হয়, সেখানে উল্লেখ করা থাকে সেই ব্যক্তিত্বের যারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করে পিছনে দাঁড়িয়ে তাদের কৃতিত্বের কথা সারা পৃথিবীকে জাহির করে বারে বারে, তাদের কথা লেখা থাকে। কিন্তু সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করা একজন মানুষের কথাও ইতিহাসের পাতা আমাদের সামনে তুলে ধরে না। 10 বছরে একজন করে মহামানব পৃথিবীতে আবির্ভূত হয়, দেশকাল গণ্ডি ভেদ করে এখানে ওখানে সেখানে কিংবা অন্য কোনোখানে তাদের কথা বলা থাকে। কিন্তু তাদেরকে মহামানব করে তোলার উদ্দেশ্যে যারা প্রাণ বিসর্জন দিয়েছে, যারা ঐকান্তিক পরিশ্রম করে গেছে দিনে দিনে কালে কালে ক্ষণে ক্ষণে, তাদের কথা একবারও বলা হয় না। কবি তাদের একজন হয়ে প্রশ্ন রেখেছেন। খরচ মেটাতো কারা? কাদের মাথার উপর থেকে ট্যাক্সের টাকা গুনে গুনে তারপর এত যুদ্ধের খরচ একটু একটু করে মেটানো হতো? পরিশ্রম করতো কারা? তাদের কথা তো বলা নেই। কত সব খবর, এই খবরগুলো কে দেবে আমাদের? দেওয়ার মানুষের বড় অভাব। ইতিহাসের পাতা সে সত্য তুলে ধরেনি। কত সব প্রশ্ন, সে প্রশ্নের নিরসনও হয় না। আসলে একজন পড়তে জানা মজুর যখন এই প্রশ্নগুলো করে ইতিহাসের পাতার কাছে, তখন কিন্তু সেই প্রশ্নের সমাধান কখনোই হয় না। আসলে সামগ্রিকভাবে কবি বলতে চেয়েছেন প্রাচুর্যে ভরা সমাজের বুক, কিন্তু প্রাচুর্যের পিছনে দাঁড়িয়ে থাকা অসম অন্ধকার, সে অন্ধকার যখন প্রাচুর্যের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তখন প্রাচুর্য তার উত্তর দেয় না। কারণ উত্তর দিলে হয়তো প্রাচুর্য অন্ধকারে ডুবে যেতে পারে। সে কারণেই উত্তর না দিয়ে নির্বিকার ভাবে তার শোষণ যন্ত্রটি সচল রাখতে সচেষ্ট হয়। কবিতায় এই কবিতার মধ্যেই বলতে চেয়েছেন। আমরা দেখে নিলাম। এবার এই কবিতাটি থেকে যে ধরনের প্রশ্নগুলো হতে পারে, যেমন ধরো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবির মানুষ সম্পর্কে কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়? কবিতা অবলম্বনে বিষয়টি স্পষ্ট করো। 5 নম্বরের প্রশ্ন হতে পারে। কিন্তু কি বললাম, এই কবিতাটিতে সাধারণ মানুষ সম্পর্কে কবির কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়? কেমন? কবিতা অবলম্বনে স্পষ্ট করো, এটা হতে পারে। আর একটি প্রশ্ন যেটা বারবার যথেষ্ট গুরুত্ব সহকারে আমরা দেখেছি, সেটা তোমরা এইভাবে লিখতে পারো যে পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা? জয়োৎসবের ভোজ কথাটির অর্থ কি? যারা জয়োৎসবের ভোজ বানাতো তাদের প্রতি কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? এটাও আসে পরীক্ষায়। সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল? এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন? এটাও আসে। কেমন? আর একটা সামগ্রিকভাবে যেটা আসে, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার নামকরণটি কতখানি সার্থক হয়েছে? দ্বিতীয় আরেকটা কোশ্চেন লিখতে পারো, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবির যে সমাজ চেতনার পরিচয় পাওয়া যায়। কেমন? এই প্রশ্নগুলো তোমরা লিখতে পারো। যদি তাছাড়াও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে লিখো, আমি অবশ্যই সমাধান করব। এবং আন্তর্জাতিক সাহিত্য সম্পর্কে, অর্থাৎ আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প, এই দুটি নিয়ে আগামী সময়ে অবশ্যই একটা লাইভ ক্লাসে আসব। তাই তোমরা কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন লিখতে ভুলো না। যে সমস্যাগুলো হবে সেগুলো আমি অবশ্যই সেগুলো নিরসন করব। আর এই কবিতাটি অত্যন্ত তথ্যমূলক কবিতা, তাই সেই তথ্যগুলি সম্পর্কে আমি ডেসক্রিপশনে সমস্ত বিস্তৃতভাবে দিয়ে দেব। তোমরা সেখান থেকে পড়ে নিতে পারো, দেখে নিতে পারো। সকলকে অশেষ ধন্যবাদ। ক্লাস দেখো, ক্লাসে থাকো, লাইক শেয়ার করতে ভুলো না। কারণ আমরা নিজেরা শিখি, আরেকজনকে শেখাই। বাংলা ভাষা ও সাহিত্য এভাবেই আমাদের সবার প্রচেষ্টায় মধুর হয়ে উঠুক।